দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আরো বারোতে ভাস্বতীর সঙ্গে রয়েছে আমি জহিতা। আর জহিতা, শুরুতে যে খবরে নজর রাখবো, গত কয়েকদিন ধরে যে দুই বিধায়কের শপথ নিয়ে জট অব্যাহত। রাজ্যপালকে এবার কড়া বার্তা স্পিকারের, যে কেউ আদালতে যেতে পারেন, উনি প্রমাণ করুন মুখ্যমন্ত্রী যা বলছেন সত্যি নয়। শপথ জটিলতা নিয়ে আমি ক্লান্ত, অনুরোধ করছি বিধানসভায় এসে শপথ গ্রহণ করান। রাজ্যপালের উদ্দেশ্যে মন্তব্য বিমান বন্দ্যোপাধ্যায়ের। শপথ জট নিয়ে এবার রাজ্যপালকে কড়া বার্তা স্পিকারের, এবং যেখানে স্পিকারের তরফে মন্তব্য করা হয়েছে যে কেউ আদালতে যেতে পারেন। গতকালই আমরা দেখেছি যে স্পিকারের তরফে রাষ্ট্রপতির কাছে যেরকম এর আগে চিঠি পাঠানো হয়েছে, অন্যদিকে উপরাষ্ট্রপতির কাছেও কিন্তু চিঠি পাঠানো হয়েছে, এবং উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় তিনি এই গোটা বিষয়টা নজরদারি রাখবেন এবং নজর রাখবেন এমনটাই কিন্তু আর্জি জানিয়েছেন। তবে শপথ জট ঘিরে কিন্তু জটিলতা আরও বাড়ছে। জটিলতা একেবারে শপথ জটে রাজ্যপালকে এবার কড়া বার্তা স্পিকারের, যে কেউ আদালতে যেতে পারেন, উনি প্রমাণ করুন মুখ্যমন্ত্রী যা বলেছেন তা সত্যি নয়। শপথ জটিলতা নিয়ে আমি ক্লান্ত হয়ে গেছি, অনুরোধ করছি বিধানসভায় এসে শপথ গ্রহণ করান। রাজ্যপালের উদ্দেশ্যে মন্তব্য করলেন বিমান বন্দ্যোপাধ্যায়। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেন, এই দুই বিধায়কের শপথ গ্রহণ নিয়ে কিন্তু জটিলতা আরো বাড়ছে। আরো বিস্তারিত জানবো, বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ রয়েছেন ফোন লাইনে। দেবজ্যোতি, রাজ্যপালের উদ্দেশ্যে এবার মন্তব্য বিমান বন্দ্যোপাধ্যায়ের, কতটা তাৎপর্যপূর্ণ এই মন্তব্য, ঠিক কি স্পষ্ট করতে চাইলেন তিনি এই মন্তব্যে? রাজভবনে রাজ্যপালের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একাধিকবার মন্তব্য করা হয়েছিল। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও দুটি শ্লীলতাহানির ঘটনার পর তিনি গত পরশুদিন তিনি জানিয়েছিলেন যে মহিলারা রাজভবনে যেতে চাইছেন না, কারণ রাজভবনে যেসব কীর্তিকলাপ চলছে সেই জায়গাতে নতুনভাবে সংগত করেছেন বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। বিমান বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন যে অভিযোগ করা হচ্ছে সে অভিযোগের সত্যতা মানুষ জানতে চান, ঠিক কি ঘটনা ঘটেছিল তিনি সবার সামনে আনুন। অর্থাৎ গত দুইটি যে ঘটনা তার বিরুদ্ধে ঘটেছে, অভিযোগ এসেছে, সেই সত্যতা নিয়েও কিন্তু আজকে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন। অর্থাৎ শ্লীলতাহানির যে দুটো অভিযোগ উঠেছিল তা নিয়েও কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে যদি সোমবারের মধ্যে বিকেল 3টের মধ্যে এই দুজন বিধায়কের শপথ গ্রহণ না হয়, তাহলে কিন্তু যেটা দিল্লিতে তাজ হোটেলে যে মহিলার অভিযোগ করেছিলেন সেই সত্য তারা সামনে আনবেন এবং সিসিটিভি ফুটেজ তারা সামনে আনবেন। অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একেবারে রাজভবনের সঙ্গে কিন্তু রাজ্য বিধানসভা এবং তৃণমূল কংগ্রেসের যে দ্বৈরথ তা কিন্তু যত দিন যাচ্ছে ততই বাড়ছে। জয়িতা, একদমই ধন্যবাদ জানাবো। দেবজ্যোতি ঘোষ আমাদের বিশেষ প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। শপথ জটে রাজ্যপালকে এবার কড়া বার্তা দিলেন স্পিকার, যে কেউ আদালতে যেতে পারেন, উনি প্রমাণ করুন মুখ্যমন্ত্রী যা বলেছেন তা সত্যি নয়। শপথ জটিলতা নিয়ে আমি ক্লান্ত, অনুরোধ করছি বিধানসভায় এসে শপথ গ্রহণ করান। রাজ্যপালের উদ্দেশ্যে আজকে এমনটাই মন্তব্য করেছেন বিমান বন্দ্যোপাধ্যায়। এর আগেও আমরা দেখেছি যে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং পাশাপাশি রেয়াত হোসেন, ভগবানগোলা যে বিধানসভায় উপনির্বাচন হয় এবং বরানগর বিধানসভায় যে উপনির্বাচন হয়, দুই ভাবী বিধায়ক তাদের শপথ গ্রহণ ঘিরে কিন্তু জটিলতা বাড়ছে। আমরা দেখলাম যে একের পর এক সময় তারা যেরকম ধর্ণা দিয়েছেন, প্রায় দুদিন ধরে তারা ধর্ণা দিয়েছেন, তবে তারপরেও এই জটিলতা কিন্তু কাটছে না। এর আগেও মুখ্যমন্ত্রী রাজ্যপালকে তোপ দেগে একের পর এক কড়া বার্তাও দিয়েছেন, কিন্তু তবুও এই জটিলতা অব্যাহত। এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজভবনে মহিলাদের নিরাপত্তা নিয়ে তিনি প্রশ্ন তুলেছিলেন এবং যে কোনো মহিলা সেখানে যেতে ভয় পান, এই ঘটনাও কিন্তু এই প্রসঙ্গ তিনি উল্লেখ করেছিলেন। কারণ এর আগে রাজ্যপালের বিরুদ্ধে যে অভিযোগ উঠে এসেছিল শ্লীলতাহানির, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই রাজ্যপালকে তোপ দেখেছিলেন এর আগে, অর্থাৎ বৃহস্পতিবারই নবান্নের বৈঠক থেকে, এবং এ বিষয়ে নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেছিলেন যে এই উপনির্বাচন হয়েছে এবং ফল প্রকাশ হয়েছে, তার 27 দিন কেটে গিয়েছে, শপথ গ্রহণের জন্য এখনো পর্যন্ত কোনো কিছুই হয়নি। একেবারে এমনকি তৃণমূলের তরফ থেকেও কিন্তু হুঁশিয়ারি দেওয়া হয়েছে, সোমবারের মধ্যে যদি শপথ গ্রহণ না করানো হয় তাহলে দিল্লিতে গিয়ে যে হোটেলের কীর্তিফাস সেটাও কিন্তু করবে তৃণমূল কংগ্রেস। একদমই, এবং ডেডলাইন দিয়েছেন কুণাল ঘোষ। অর্থাৎ দিল্লিতে যে অভিযোগ উঠেছিল রাজ্যপালের বিরুদ্ধে, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে দিল্লিতে যে হোটেলে কীর্তি রয়েছে সেই কীর্তি ফাঁস করার হুঁশিয়ারি দিয়েছেন আজ কুণাল ঘোষ, এবং পরবর্তীতে এই জায়গা থেকে কি পদক্ষেপ নেওয়া হয় সেদিকে অবশ্যই নজর থাকবে। তবে রাজ্যপালকে কড়া বার্তা স্পিকারের। এর আগে আমরা দেখেছি যে স্পিকারের তরফে রাষ্ট্রপতির হস্তক্ষেপ চাওয়া হয়েছে এই গোটা বিষয়টিতে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর পর উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়কেও কিন্তু গতকালই চিঠি পাঠানো হয়েছে স্পিকারের তরফে। শপথ জটে এবার রাজ্যপালকে কড়া বার্তা স্পিকারের।
আপনাদের জানিয়ে রাখবো, শপথ নিয়ে জটিলতা অব্যাহত। এবার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি সরাসরি রাজ্যপালকে যেরকম বলেছেন, কড়া বার্তা দিয়েছেন এবং যেখানে তিনি উল্লেখ করেছেন যে বিধানসভায় এসে শপথ গ্রহণ করা রাজ্যপাল, যে কেউ আদালতে যেতে পারেন এমনটাও তিনি বলেছেন। উনি প্রমাণ করুন মুখ্যমন্ত্রী যা বলেছেন সত্যি নয়। আমরা দেখেছি যে মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী রাজভবনে, এবং রাজভবনে এক মহিলাকে শ্লীলতাহানির যে অভিযোগ উঠেছিল রাজ্যপালের বিরুদ্ধে, তারপরে এই বিতর্ক কিন্তু আরো জলঘোলা হয়েছে এবং পরবর্তীতে দিল্লিতে একটি হোটেলেও রাজ্যপালের বিরুদ্ধে যে গুরুতর অভিযোগ সামনে এসেছিল, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী। গত বৃহস্পতিবারই নবান্নের সাংবাদিক বৈঠক থেকে তিনি এ বিষয়ে মত প্রকাশ করেন। পাশাপাশি তিনি এ বিষয়ে বলেছেন যে শপথ গ্রহণ অর্থাৎ বিধায়ক পদে শপথ গ্রহণের যে 23 দিন কেটে গিয়েছে, অর্থাৎ ফলাফলের 23 দিন কেটে গেলেও শপথ গ্রহণের জন্য কোনো রকম কোনো পদক্ষেপই নেওয়া হচ্ছে না। একেবারে আপনাদের জানিয়ে রাখি, বরানগর এবং ভগবানগোলা যে উপনির্বাচন হয়েছিল বিধানসভা নির্বাচনের, সেই নির্বাচনে জয়ী প্রার্থীরা এখনো পর্যন্ত শপথ গ্রহণ করেনি এবং এই নিয়ে কিন্তু টাল বাহানা চলছে, জট কিন্তু এখনো পর্যন্ত কাটেনি। এবং এর আগে শুক্রবার বিধানসভা চত্বরে দুই জয়ী প্রার্থীর ধর্ণা দেওয়া হয় জয়ী প্রার্থীর তরফে, এবং রাজ্যপালও বিধানসভায় এসে তাদের শপথ বাক্য পাঠ না করানো পর্যন্ত এই অবস্থান ধর্ণা চলবে এমনটাও তারা জানিয়েছিলেন। এবং ধর্ণায় যোগ দিয়েছিলেন, আমরা দেখেছিলাম, তৃণমূলের তরফে অন্যান্য বিধায়করাও। এবার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি আক্রমণ করলেন রাজ্যপালকে। অন্যদিকে জগদীপ ধনকরের সঙ্গেও স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তার ফোনে কথোপকথন হয় এবং সেখানেও কিন্তু রাজ্যপালকে অনুরোধ করেন বিধানসভায় এসে জয়ী প্রার্থীদের শপথ গ্রহণ করাতে অথবা বিধানসভার কোনো ব্যক্তিকে শপথ বাক্য পাঠ করানোর জন্য অধিকার দিতে। একেবারে এখনো পর্যন্ত শপথ জটে আটকে রয়েছে শপথ গ্রহণ, এবং রাজ্যপালকে এবার কড়া বার্তা স্পিকারের, যে কেউ আদালতে যেতে পারে। তিনি যেমনটা মন্তব্য করেছেন, উনি প্রমাণ করুন মুখ্যমন্ত্রী যা বলেছেন সত্যি নয়। শপথ জটিলতা নিয়ে আমি ক্লান্ত, অনুরোধ করছি বিধানসভায় এসে শপথ গ্রহণ করান। রাজ্যপালের উদ্দেশ্যে এমনটাই মন্তব্য বিমান বন্দ্যোপাধ্যায়ের। বিধানসভায় এসে রাজ্যপালই দুই বিধায়কের শপথ গ্রহণ সংক্রান্ত সমস্যা মিটিয়ে দেন এবং চিঠি লিখে অনুরোধ করেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এর আগে দ্রৌপদী মুর্মুকেও তিনি চিঠি দিয়েছিলেন। তবে যে জট এখনো পর্যন্ত রয়েছে সেই জায়গা থেকে কবে এই দুই বিধায়কের শপথ গ্রহণ হয় তা কিন্তু অবশ্যই নজর থাকবে, এবং তারই মাঝে কড়া বার্তা বিমান বন্দ্যোপাধ্যায় রাজ্যপালকে, মুখ্যমন্ত্রী যা বিষয় বলেছেন সেই সমস্ত বিষয়ে প্রমাণ করুক এমনটাই বলেছেন। অর্থাৎ এই বিষয় যদি মিথ্যা হয় তাহলে তা প্রমাণ করে দেখাক রাজ্যপাল। একেবারে বিধানসভায় এসে রাজ্যপালই দুই বিধায়কের শপথ গ্রহণ সংক্রান্ত সমস্যা মিটিয়ে দিন চিঠি লিখে অনুরোধ করলেন বিধানসভার স্পিকার মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে বৃহস্পতিবারই তিনি এ বিষয়ে চিঠি লিখেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে। একই দিনে চিঠি লিখে সমস্যা মেটানোর অনুরোধ করলেন রাজ্যপাল সিপি আনন্দ বোসের কাছেও। শপথ জটে রাজ্যপালকে এবার কড়া বার্তা বিমান বন্দ্যোপাধ্যায়। বরানগরের উপনির্বাচনের জয়ী প্রার্থী সায়ন্তিকা এবং ভগবানগোলার উপনির্বাচনে জয়ী প্রার্থী রায়াত হোসেন। আমি খুব ক্লান্তিকর লাগছে, আমার এত ক্লান্ত হয়ে গেছি একটা শপথ গ্রহণকে কেন্দ্র করে এত টালবাহানা। রাজ্যপালকে তো আমি আপনাদের মাধ্যমে আবার আমি অনুরোধ করবো, আপনি বিধানসভাতে আসুন। বিধানসভা হলো একমাত্র জায়গা যেখানে শপথ গ্রহণ করানো যেতে পারে, কারণ আমাদের অনেক কাজ রয়েছে সচিবালয়। যিনি শপথ গ্রহণ করবেন আপনারাও দেখবেন, লোকসভাতে প্রধানমন্ত্রী শপথ গ্রহণ করার পরে উনি সচিবালয়ের টেবিলের সামনে গেলেন, গিয়ে তিনি সই করলেন, তার সার্টিফিকেট জমা দিলেন। এইসব প্রক্রিয়াগুলো বিধানসভাতেই সম্ভব, এবং এইটা উনি কেন বুঝতে চাইছেন আমি ঠিক জানি না। তবে আমি এখনো বলবো যে আপনাদের মাধ্যমে আমি ওনাকে অনুরোধ করবো, এটা একটা শেষ হওয়া দরকার আছে। এটা ওর ব্যক্তিগত ব্যাপার, কোর্টের দরজা সবার জন্য খোলা রয়েছে, এবং যে অভিযোগ ওর বিরুদ্ধে এসছে এটা আপনারা সবাই জানেন, মিডিয়াতে সম্প্রচারিত হয়েছে, এই ব্যাপারে আমি কোনো মন্তব্য করবো না।
মুখ্যমন্ত্রী বলেছেন, রাজ্যপাল যদি মনে করেন যে এটা সত্যতা কোনো নেই, তাকে তো বলতে হবে যে যে প্রেক্ষাপটে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন সেটার কোনো সারবার্তা ছিল না বা সেটার মধ্যে কোনো সত্যতা ছিল না, তবেই মানহানির প্রশ্ন আসে, তাছাড়া আসে না। বিচার ব্যবস্থায় কোনো রকমের রাজনৈতিক পক্ষপাতিত্ব থাকা উচিত নয়, কলকাতা হাইকোর্টের বার লাইব্রেরির 200 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর অনুরোধ, গোপনীয়তা বজায় থাকা উচিত। শনিবার বার লাইব্রেরির অনুষ্ঠানে একই মঞ্চে ছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিচারপতি চন্দ্রচূড়কে উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানান হাইকোর্টের প্রধান বিচারপতি। একেবারেই উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানানো হয় মুখ্যমন্ত্রীকেও। আলোচনায় এবং সাংবিধানিক নৈতিকতা নিয়ে কথা বলেন বিচারপতি চন্দ্রচূড়। এই আলোচনায় চক্র দেশের বিচার ব্যবস্থাকে উন্নত করার জন্য করা হয়েছে। তথ্য প্রযুক্তির সাহায্যে বিচার ব্যবস্থাকে আরো শক্তিশালী করার জন্য আয়োজিত হয়েছে বিচার ব্যবস্থা, এবং সেই সূত্রে বিচারপতিদের একাংশকে নিয়ে আলোচনা এবং জল্পনার আবহেই শনিবার একই মঞ্চে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পাশাপাশি বিচারপতিকেও। ডিওয়াই চন্দ্রচূড় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন। বিচার ব্যবস্থায় রাজনৈতিক পক্ষপাতিত্ব অনুচিত, এমনটাই বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে প্রধান বিচারপতিরও মন্তব্য, বিচারকদের সহানুভূতিশীল হতে হবে। বিচার ব্যবস্থা এবং সেই সূত্রে বিচারপতিদের একাংশকে নিয়ে আলোচনা এবং জল্পনার আবহেই শনিবার একই মঞ্চে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় একেবারে, এবং সেখানে একাধিক বিষয়ে মন্তব্য করেন ডিওয়াই চন্দ্রচূড়। To humiliate or manhandle to anyone, but my submission, my kind submission, that please see no political biasness in judiciary. Judiciary must be pure, absolutely pure, honest, secret, and let the people do the puja. Like Sanskrit, they say sometimes puja, sometimes for all the caste, all the creed, all the community, all the people. আপনাদের শোনালাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক কি বলেছেন। অন্যদিকে বাইপাসের ধারে একটি হোটেলে জুডিশিয়াল একাডেমির আলোচনা চক্র ছিল এবং সেখানে একই মঞ্চে দেখা গেল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম, পাশাপাশি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। অন্যদিকে হাইকোর্টের প্রধান বিচারপতিকেও দেখা গেল একই মঞ্চে বিচারপতি এবং রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিচার ব্যবস্থায় কোনো রকমের রাজনৈতিক পক্ষপাতিত্ব থাকা উচিত নয়, কলকাতা হাইকোর্টের বার লাইব্রেরির 200 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর অনুরোধ, গোপনীয়তা বজায় থাকা উচিত। শনিবার বার লাইব্রেরির অনুষ্ঠানে একই মঞ্চে ছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিচার ব্যবস্থা এবং সেই সূত্রে বিচারপতিদের একাংশকে নিয়ে আলোচনা এবং জল্পনার আবহেই একই মঞ্চে বাংলার মুখ্যমন্ত্রী এবং পাশাপাশি বিচারপতি। বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। শ্রমিক বাবু, আমরা আজকে দেখলাম যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এবং পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একই মঞ্চে, এবং সেখানে মুখ্যমন্ত্রী যেমনটা তিনি বললেন যে বিচার ব্যবস্থায় রাজনৈতিক পক্ষপাতিত্ব থাকা উচিত নয়, নিরপেক্ষতা বজায় থাকা উচিত, কোনো রকম কোনো রাজনৈতিক রং লাগানো উচিত নয়। কিভাবে দেখছেন মুখ্যমন্ত্রীর এই মন্তব্যকে? শ্রমিক বাবু, শোনা যাচ্ছে? সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আমরা পরবর্তীতে আবারও যোগাযোগ করার চেষ্টা করব। তবে মুখ্যমন্ত্রীর যে মন্তব্য যে বিচার ব্যবস্থায় সবসময় সততা বজায় রাখা দরকার, নিরপেক্ষতা বজায় রাখা দরকার এবং অবশ্যই গোপনীয়তা থাকা উচিত, এমনটাই বলেছেন আজ মুখ্যমন্ত্রী। শনিবার বার লাইব্রেরির অনুষ্ঠানে একই মঞ্চে ছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিচারপতি চন্দ্রচূড়কে উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানান হাইকোর্টের প্রধান বিচারপতি শিবজ্ঞানম এবং উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানানো হয় মুখ্যমন্ত্রীকেও। আমরা আরো একবার যোগাযোগ করতে পেরেছি বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে। শ্রমিক বাবু, যেমনটা আপনার কাছে জানতে চেয়েছিলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পাশাপাশি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে একই মঞ্চে দেখা যায় এবং মুখ্যমন্ত্রী তিনি যেমনটা বললেন যে
এই গোটা যে বিচার প্রক্রিয়া বা বিচার ব্যবস্থায় নিরপেক্ষতা থাকা উচিত, কোনো রকম কোনো রাজনৈতিক রং লাগা উচিত নয়, কিভাবে দেখছেন মুখ্যমন্ত্রীর মন্তব্যকে? দেখুন, যে রাজ্যে বিচারপতিদের বাড়ি গিয়ে পোস্টার লাগিয়ে দেওয়া হচ্ছে, যে রাজ্যে বিচারপতিদের বিচার কক্ষের মধ্যে ঢুকে ম্যানহ্যান্ডেল করা হচ্ছে, যেভাবে লোয়ার জুডিশিয়ারিকে একটা ধমকের মধ্যে রেখে দেওয়া হয়েছে, যেখানে প্রতিনিয়ত বিচারপতিদের আক্রমণ করা হচ্ছে কদর্য ভাষায়, যারা বিভিন্ন সময় হাইকোর্টের অর্ডারকে কমপ্লাই করছে না, মুখ্যমন্ত্রী যে দখলদারির কথা বলছেন কড়েয়া থানার সামনে হাইকোর্টের অর্ডার ঝুলছে কোতোয়ালির নাম সমেত, সেখানে সেই বিল্ডিং প্রমোটিং হয়ে যাচ্ছে। আজকে তারপরে কি কোনো নৈতিক কিংবা রাজনৈতিক অধিকার মুখ্যমন্ত্রীর আছে বিচার ব্যবস্থা নিয়ে কোনো কথা বলার? আর যে চন্দ্রচূড় সাহেবের সামনে তিনি কথাগুলি বললেন, তার রাজ্যে যে ইডি সিবিআই তদন্ত করছে, আর সেই তদন্তের হাত থেকে বাঁচবার জন্য, সেই দুর্নীতিগ্রস্তদের আড়াল করবার জন্য, তাদের মুক্তি দেবার জন্য বারবার তো মানুষের দেওয়া করের টাকা খরচা করে তারা সুপ্রিম কোর্টে যাচ্ছে, আর বারবারই সেখানে পরাজিত হয়ে, তিরস্কৃত হয়ে, ভৎসনা শিকার হয়ে আবার কলকাতায় ফিরে আসছে। সুতরাং তৃণমূল কংগ্রেসের এই বক্তব্যের কোনো প্রতিষ্ঠা এই মুহূর্তে জনমনে নেই। অনেক ধন্যবাদ জানাবো শ্রমিকবাবু আপনাকে। বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। বিচার ব্যবস্থায় কোনো রকম রাজনৈতিক পক্ষপাতিত্ব থাকা উচিত নয় এবং সেখানে নিরপেক্ষতা ও গোপনীয়তা, সততা বজায় রাখা উচিত। আজ বার কাউন্সিলের আয়োজিত একটি অনুষ্ঠানে এমনটাই বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিচার ব্যবস্থা এবং সেই সূত্রে বিচারপতিদের একাংশকে নিয়ে আলোচনা এবং জল্পনার আবহে শনিবার একই মঞ্চে দেখা গেল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। প্রধান বিচারপতি কলকাতায় আসেন শুক্রবার। আপনাদের আরো একবার শোনাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকের বার কাউন্সিলের অনুষ্ঠান থেকে ঠিক কি বলেছেন এই বিচার ব্যবস্থা প্রসঙ্গে। To humiliate or manhandle to anyone. But my submission, my kind submission, that please see no political biasness in judiciary. Judiciary must be pure, absolutely pure, honest, secret, and let the people do the puja. Like Sanskrit, they say sometimes puja, sometimes for all the caste, all the creed, all the community, all the people. আপনাদের শোনালাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক কি বললেন। বিচার ব্যবস্থায় রাজনৈতিক পক্ষপাতিত্ব নয়, সরকার বিচার ব্যবস্থার সঙ্গে রয়েছে। যে যদি বিচার ব্যবস্থা আমাদের সাহায্য না করে মানুষ কোথায় যাবে, এমনটাই বললেন মুখ্যমন্ত্রী। বিচার ব্যবস্থায় কোনো রকমের রাজনৈতিক পক্ষপাতিত্ব থাকা উচিত নয়, আজকে এমনটাই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের বার লাইব্রেরির ২০ বর্ষ উপলক্ষে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে সেখানেই তিনি এমন মন্তব্য করেন। কলকাতা হাইকোর্টের বার লাইব্রেরির ২০ বর্ষ উপলক্ষে একটি অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় আসেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি চন্দ্রচূড় এবং ডিওয়াই চন্দ্রচূড় এবং সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই মন্তব্য করেছেন, বিচার ব্যবস্থায় কোনো রকম রাজনৈতিক পক্ষপাতিত্ব থাকা উচিত নয়। দেশের প্রধান বিচারপতি, মুখ্যমন্ত্রী এবং উপস্থিত বাকিদের উদ্দেশ্যে ধন্যবাদ জানিয়ে মঞ্চে বক্তৃতা দেন হাইকোর্টের প্রধান বিচারপতি এবং যেখানে তিনি বলেন কলকাতা হাইকোর্ট ঐতিহ্য ধরে রেখে নিজেকে পরিবর্তন করেছে এবং বিচার ব্যবস্থা ঠিক রাখতে কলকাতা হাইকোর্ট কাজ করছে অবিরত। এবং পাশাপাশি তিনি বলেন বিভিন্ন মামলার শুনানিও চলছে দেশের বিভিন্ন আদালতে, কলকাতা হাইকোর্টেও চলছে লাইভ স্ট্রিমিংয়ের মধ্যে দিয়ে। অন্যদিকে আজকের এই মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিচার ব্যবস্থা নিয়ে নিরপেক্ষতার দাবিও জানিয়েছেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল মুখপাত্র শান্তনু সেন। শান্তনুবাবু, কলকাতা হাইকোর্টের বিচারপতি তিনি আজ ছিলেন একই মঞ্চে হাইকোর্টের বার লাইব্রেরির ২০০ বছর পূর্তি উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন এবং সেখান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিচার ব্যবস্থা নিয়ে নিরপেক্ষতা থাকার কথা বলেছেন এবং সেই জায়গা থেকে পাল্টা কটাক্ষ বিজেপির, যেখানে বলেছে বিজেপির তরফে বক্তব্য তৃণমূল দুর্নীতিগ্রস্ত, যেখানে বিভিন্ন জায়গায় অবৈধভাবে জমি দখল করা হচ্ছে, সেগুলো নিয়ে কেন মুখ্যমন্ত্রী নিশ্চুপ রয়েছেন, কি বলবেন আপনি? দেখুন, আমরা জানি যে গণতন্ত্রের অন্যতম স্তম্ভ হচ্ছে বিচার ব্যবস্থা, কিন্তু বিজেপির শাসনকালে বিগত 10 বছরে দেশের মানুষ কোথাও একটা লক্ষ্য করছিল যে বিচার ব্যবস্থা বা নিরপেক্ষ থাকছে না। কারণ কোনো একটা রায় মানুষকে কেন্দ্রের শাসক দলকে খুশি করতে পারলে তার রিটায়ারমেন্টের পর
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, কোথাও রাজ্যসভার সাংসদ হয়ে যাচ্ছেন, কোথাও আবার কোনো জায়গায় আরো বড় বড় পদ পেয়ে অন্য রাজ্যে রাজ্যপাল হয়ে যাচ্ছেন, কোথাও আবার বিজেপির সংসদ পদের প্রার্থী হয়ে যাচ্ছেন। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে অরুণ জেটলির কথা যদি স্মরণ করি, বিজেপির প্রাক্তন নেতা এবং মন্ত্রী, তিনিই বলেছিলেন যে বিচারকের চেয়ারে বসে বিচারক যদি ভাবেন যে আমি বিচারপতি হিসাবে পরবর্তী জীবনে রিটায়ারমেন্টের পর কি করব, সেটা যদি তিনি আগে থেকে ভাবেন তাহলে তার প্রভাব তার সিদ্ধান্তের উপর পড়তে পারে। এটা আমরা বলছি না, এটা অরুণ জেটলি বলছে। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী যথার্থ বলেছেন যে বিচার ব্যবস্থাকে অবশ্যই রাজনীতির বাইরে রাখা উচিত। অনেক ধন্যবাদ শান্তনুবাবু আপনাকে। তৃণমূল মুখপাত্র শান্তনু সেন ছিলেন ফোন লাইনে। আরও নিয়ে ফিরে এলাম বিরতির পর। যে খবরে নজর রাখবো, খাস কলকাতায় গণপিটুনিতে মৃত্যুর অভিযোগ, তদন্তে নেমে নয়া তথ্য এলো পুলিশের হাতে। যেমনটা জানা যাচ্ছে, নিহত ইরশাদ আলম দোকানের টিভি মেকানিক ছিলেন। দোকান মালিক মোহাম্মদ ইমরানকে ফোন করেন ইরশাদ। শনিবার সকাল 8:45-এ ফোন করেন। মুচিপাড়ার হোস্টেলে তাকে আটকে রাখা হয়েছে। ইমরানকে ফোনে জানান ইরশাদ। এরপরেই থানায় ফোন করে জানান ইমরান। হোস্টেলের কয়েকজন আবাসিক ইরশাদকে নৃশংসভাবে মারধর করে। মারধরের জেরেই মৃত্যু হয়েছে ইরশাদের। ইমরানের বয়ানে এমনটাই দাবি। একেবারে পুলিশের তদন্তে নতুন তথ্য উঠে এলো। মুচিপাড়া থানায় খুন সহ একাধিক ধারায় মামলা। 14 জন হোস্টেল আবাসিককে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে পুলিশের তরফ থেকে। এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই 14 জন হোস্টেল আবাসিক গ্রেফতার হয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বউবাজারের হোস্টেলে পিটিএ খুনের অভিযোগ, সিসিটিভি বিকৃত করার অভিযোগও সামনে আসছে। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় রয়েছেন প্রতিনিধি ফোন লাইনে। দুর্গাদাস, নতুন করে কি তথ্য পুলিশের হাতে? অন্যদিকে যে তথ্য আমরা পাচ্ছি যে সিসিটিভি বিকৃত করা হয়েছে, এ নিয়েও বা কি রহস্য দানা বাঁধছে? দেখো, পুলিশ ইনভেস্টিগেশনে গতকাল রাত্রে যা বিভিন্ন বিষয় খতিয়ে দেখতে একটা জিনিস তাদের চোখে আসে বা নজরে আসে বলা যেতে পারে, যে হোস্টেলে যে সিসিটিভি লাগানো ছিল, সেই সিসিটিভির ফুটেজ যখন তারা চেক করতে যায় তখন দেখা যায় সেটা ট্যাম্পার করা হয়েছে, অর্থাৎ কোনোভাবে ডিলিট করা হয়েছে এবং সেটা সুচতুরভাবেই করা হয়েছে। এবং তখনই তাদের রহস্য দানা বাঁধে যে কি এমন ঘটলো যার জন্য সিসিটিভি ট্যাম্পার করতে হলো এই হোস্টেলের ছেলেদের। ফলে সেই তারই রেস ধরে তারা একদিকে যেমন চেষ্টা করছে যে সেই ডিলিট করা সিসিটিভি ফুটেজকে কোনোভাবে উদ্ধার করা যায় কিনা, সেইটা যেমন টেকনিক্যাল এক্সপার্ট যারা তারা যেমন দেখছে। অন্যদিকে আগেই বলেছি সকাল থেকে আমরা যে বিষয়টা বলবার চেষ্টা করছি যে তার সংলগ্ন বা তার উল্টো দিকে যে সমস্ত সিসিটিভি ফুটেজ ব্যক্তিগত উদ্যোগে বা কলকাতা পুলিশের পক্ষ থেকে যেগুলো লাগানো হয়েছে সেগুলোকেও ফুটেজকে দেখা হচ্ছে যে অন্য দুর্গাদাস, ওই যুবকের উপর কি দীর্ঘদিন ধরে শারীরিক অত্যাচার চলতো? এখনো পর্যন্ত ধৃতদের জিজ্ঞাসাবাদে কি কোনো তথ্য উঠে এসছে? দীর্ঘদিন ধরে শারীরিক নির্যাতন চলতো কিনা সেটা পরিষ্কার না হলে কিন্তু একটা বিষয় পরিষ্কার, যে তাকে অত্যন্ত মানে খুব বর্বরতার সঙ্গে যে মারা হয়েছে, তার যে পায়ের অবস্থা এবং তাকে ক্রিকেটের ব্যাট দিয়ে মারা হয়েছে এবং এমন ভাবে তাদেরকে তারা সবাই মিলে এই ব্যক্তিটিকে মেরেছে যাতে এই ক্রিকেট ব্যাটটি সম্পূর্ণ ভেঙে গেছে। ফলে বুঝতেই পারছো যে কত নির্মমতার শিকার হতে হয়েছে এই মানুষটিকে। ফলে এই পুরো বিষয়টাই কিন্তু পুলিশ যে বিভিন্ন দিক খতিয়ে দেখছে। একদিকে যেমন সিসিটিভি ফুটেজ দেখা হচ্ছে, অন্যদিকে তার শরীরে শুধুমাত্র কি ব্যাটের আঘাত নাকি আরো অন্যান্য কোনো জায়গায় কোনোভাবে অন্য কিছু দিয়ে আঘাত করা হয়েছে সেই বিষয়টিকেও খতিয়ে দেখা হচ্ছে। বহিরাগত যোগ কিছু আছে কিনা বা এর সঙ্গে এই ব্যক্তির মৃত্যুর সঙ্গে শুধুমাত্র কি এই মোবাইল চুরির ঘটনা নাকি অন্য কোনো বিষয়ের সঙ্গে জড়িত আছে। এবং সব থেকে বড় কথা, যে আবাসিকরা এখানে ছিল তাদের মধ্যে অনেক আবাসিক যাদের পড়াশোনা শেষ হয়ে গেছে এবং বেশ কয়েক বছর ধরে শেষ হয়ে যাওয়ার পরেও তারা অবৈধভাবে কি করে এইখানে রয়েছে এই হোস্টেলে, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। ধন্যবাদ দুর্গাদাস। খাস কলকাতায় পিটিয়ে খুন যুবককে, মোবাইল চোরের সন্দেহে তাকে খুন করার অভিযোগ। এই ঘটনায় ইতিমধ্যেই 14 জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সময় এখন একটা বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। এবার যে গুরুত্বপূর্ণ খবর দিকে নজর রাখবো। জঙ্গি সন্দেহে আরো একজনকে গ্রেপ্তার করলো এসটিএফ। ধৃত আনোয়ার শেখ মঙ্গলকোটের বাসিন্দা বলে জানা যাচ্ছে। শাহাদাত জঙ্গি সংগঠনের সঙ্গে যোগ ছিল আনোয়ারের, এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। চেন্নাই থেকে গ্রেফতার করা হয় আনোয়ারকে। জঙ্গি সন্দেহে আরো একজনকে গ্রেফতার করলো এসটিএফ। ধৃত আনোয়ার শেখ মঙ্গলকোটের বাসিন্দা। এর আগেও আমরা দেখেছিলাম যে এক জঙ্গি অর্থাৎ বাংলাদেশের জঙ্গি সংগঠনের সঙ্গে যোগ ছিল এক কলেজ ছাত্রের, এবং তাকে গ্রেফতার করা হয়েছিল এবং তাকে জেরা করে একের পর এক নাম সামনে আসছে। এবার শেখ আনোয়ার বলে আরো একজনকে গ্রেফতার করা হলো। চেন্নাই থেকে গ্রেফতার করা হয়েছে তাকে। একেবারে বেশ কয়েকদিন আগে আমরা দেখেছিলাম পশ্চিম বর্ধমানের কাঁকসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত থাকার সন্দেহে তাকে গ্রেপ্তার করা হয়েছে রাজ্য পুলিশের এসটিএফ এর তরফ থেকে। এবার আরো একজনকে গ্রেপ্তার করা হলো জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে। চন্দন সেনগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। চন্দন, কি জানা যাচ্ছে? আগেই কিন্তু আমরা দেখেছিলাম কাকসায় এক জঙ্গি সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়েছিল। তারপর যেটা জানা গেল, গতকাল রাত্রির বেলায় চেন্নাইয়ের কোয়েম্বাটুর থেকে এক ব্যক্তিকে আটক করা হয়, যার নাম আনোয়ার শেখ। বাড়ি হলো পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের কুলসোনা গ্রামে। যেটা জানা যাচ্ছে, এই আনোয়ার শেখ 6 মাস আগে বাড়ি এসেছিল এবং তারপর থেকে সে বাড়িতে আসেনি। এবং এই বাড়ির পরিবার সূত্রে যেটা পরিবার থেকে দাবি করা হচ্ছে, এই আনোয়ার এইখানে কাজ করতো দিনমজুরের, এবং এইখানে কাজ না পাওয়ার জন্য দীর্ঘদিন ধরেই সে কিন্তু বাইরের ভিন রাজ্যে বিভিন্ন জায়গায় কাজ করে থাকে। এবং যেটা জানা যাচ্ছে যে খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডের পর এই আনোয়ার শেখকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছিল এবং জিজ্ঞাসাবাদ করে তাকে কিন্তু ছেড়ে দেয়। তারপরে কিন্তু নজর ছিল এই আনোয়ার শেখের ওপর, এবং তারপরে কিন্তু আনোয়ার শেখকে গতকালকে গ্রেপ্তার করা হয়েছে। এবং পরিবার এবং গ্রামবাসীরা যেটা বলছে, এই আনোয়ার এই কাজের সঙ্গে যুক্ত থাকতেই পারে না। এই আনোয়ার কোনো রাজনৈতিক দলের সঙ্গেও যুক্ত নয়। সে বাড়িতে আসতো যখন কোনো চায়ের দোকানেও আড্ডা মারত না। ধার্মিক সে লোক ছিল, সে ধর্মকর্ম নিয়ে আলোচনা করতো বাড়িতে, এবং সে বাড়িতেই যতটুকুনি থাকতো পরিবারের সঙ্গে সময় দিত। অর্থাৎ তার এই গ্রেপ্তারিকে কিছুতেই মেনে নিতে পারছেন না। এবং পরিবারের অপরদিকে কিন্তু যেটা জানা যাচ্ছে, কোয়েম্বাটুর আদালতে তোলা হচ্ছে আনোয়ার শেখকে, তাকে রিমান্ডে নিয়ে আসা হবে এই রাজ্যে। একদমই ধন্যবাদ। চন্দন সেনগুপ্ত প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। জঙ্গি সন্দেহে আরো একজনকে গ্রেফতার করলো এসটিএফ। ধৃত আনোয়ার শেখ মঙ্গলকোটের বাসিন্দা। গতকালই তাকে গ্রেপ্তার করা হয়। শাহাদাত জঙ্গি সংগঠনের সঙ্গে যোগ ছিল আনোয়ারের, এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। চেন্নাই থেকে গ্রেপ্তার করা হয় আনোয়ারকে। শাহাদাত জঙ্গি সংগঠনের সঙ্গে যোগ রয়েছে তার, এমনটাই জানা যাচ্ছে। চেন্নাই থেকে গ্রেফতার করা হয় আনোয়ারকে। এর আগে আমরা দেখেছি কাকসা থেকে এক কলেজ ছাত্রকে গ্রেফতার করা হয়েছিল জঙ্গি সন্দেহে, এবং বাংলাদেশে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে তার যোগসূত্র ছিল, এবং এরপর একের পর এক নামও সামনে এসেছিল। তাকে জেরা করে এবার মঙ্গলকোটের বাসিন্দা আনোয়ার শেখ, তাকে গ্রেফতার করা হয়। শাহাদাত জঙ্গি সংগঠনের সঙ্গে যোগ ছিল আনোয়ারের, এমনটাই এসটিএফ এর হাতে সূত্র মারফত উঠে আসছে। এবং এই আনোয়ার শেখ মঙ্গলকোটের বাসিন্দা বলে জানা যাচ্ছে। তবে তাকে গ্রেপ্তার করার পর তার প্রতিবেশীরা, সেখানকার বাসিন্দারা কিন্তু তারা বলছে যে আনোয়ার এরকম কোনো সঙ্গে যুক্ত নয় এবং ধর্ম নিয়ে সে থাকতো, এমনটাই দাবি করা হয়েছে প্রতিবেশীদের তরফ থেকে। জঙ্গি সন্দেহে আরও একজনকে গ্রেপ্তার করলো এসটিএফ। ধৃত আনোয়ার শেখ মঙ্গলকোটের বাসিন্দা। শাহাদাত জঙ্গি সংগঠনের সঙ্গে যোগ ছিল তার, এমনটাই জানা যাচ্ছে। চেন্নাই থেকে গ্রেফতার করা হয় শেখ আনোয়ারকে। জঙ্গি সন্দেহে আরো একজনকে গ্রেফতার করলো এসটিএফ। ধৃত ওই যুবক মঙ্গলকোটের বাসিন্দা এবং শাহাদাত জঙ্গি সংগঠনের সঙ্গে তার যোগসূত্র রয়েছে, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। আর এবার যে খবরে নজর রাখবো, রামপুরহাটে হকার উচ্ছেদকে কেন্দ্র করে সকাল থেকেই উত্তেজনা। রামপুরহাটের ডাকবাংলো মোড়ে পরিবার নিয়ে বিক্ষোভ ব্যবসায়ীদের।
হকার উচ্ছেদে সময়সীমা বাড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও বুলডোজার চালানো অব্যাহত রয়েছে। বোলপুরেও দেখা যাচ্ছে সেই ছবি। বোলপুরে অবৈধ দোকান উচ্ছেদ করা হচ্ছে এবং সেই নিয়ে কিন্তু একেবারে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। বোলপুরে অবৈধ দোকান ভাঙা হয়েছে। অন্যদিকে যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, রামপুরহাটেও একই ছবি। পরিবারকে সঙ্গে নিয়ে পথে নেমেছেন ব্যবসায়ীরা, কারণ মুখ্যমন্ত্রী সময়সীমা বাড়িয়ে দিয়েছেন হকারদের জন্য। কিন্তু তারপরেও বুলডোজার দিয়ে যেভাবে একের পর এক দোকান ভেঙে দেওয়া হচ্ছে, সেই জায়গা থেকে কিন্তু যথেষ্টই ক্ষোভ প্রকাশ করেছেন ব্যবসায়ীরা এবং তাদের চোখের সামনে তাদের আশা ভরসার একমাত্র দোকান, সেই দোকান গুড়িয়ে দেওয়া হচ্ছে বুলডোজার দিয়ে। এবং এই বিষয়ে কিন্তু মুখ্যমন্ত্রী এর আগে কড়া বার্তা দিয়েছেন রাজ্যের পুলিশ প্রশাসনকে একেবারে। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা দেখেছি দুদিন আগে যে বৈঠক করলেন, সেখানে কিন্তু জানানো হয়েছিল যে প্রথমে সমীক্ষা করে দেখা হোক কতজন হকার আছে এবং কতজনের অবৈধ দোকান রয়েছে, তারপরে এই উচ্ছেদ অভিযান চালানো হবে। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা হুঁশিয়ারির পরেও উচ্ছেদ অভিযান চলছে বিভিন্ন জায়গাতে, শুধুমাত্র কলকাতাতেই নয়, কলকাতার পাশাপাশি জেলার বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে সেই ছবি। অন্যদিকে আপনারা দেখতে পাচ্ছেন রামপুরহাটের ছবি, সেখানে কিন্তু উচ্ছেদ অভিযান চলছে। বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে দোকান এবং যে কারণে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন ব্যবসায়ীরা। বোলপুর এবং রামপুরহাট দু জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরছি। বৃহস্পতিবারই নবান্ন সভাঘরে বৈঠক থেকে মুখ্যমন্ত্রী কড়া বার্তা দিয়েছেন, যেখানে তিনি বলেছিলেন যে হকারদের উচ্ছেদ করা আমাদের লক্ষ্য নয়, হকারদের পাশে থাকার বার্তা দিয়েছেন এবং নির্দিষ্ট 1 মাসের জন্য সময়সীমা বেঁধে দিয়েছিলেন তিনি। এবং সেই সময়সীমার মধ্যে সমীক্ষা চালানোর কথা বলেছিলেন প্রশাসনের তরফে, কতগুলি দোকান রয়েছে এবং তাদেরকে পুনর্বাসন দেওয়ার দাবিও জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তারপরেও প্রশাসন পুরসভার তরফে যেভাবে এই অবৈধ দোকানপাট বুলডোজার দিয়ে চোখের নিমিষে গুড়িয়ে দেওয়া হচ্ছে, সেই জায়গা থেকে কিন্তু যথেষ্টই ক্ষোভ প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। ফের রামপুরহাটের হকার উচ্ছেদে উত্তেজনা এবং রামপুরহাটের ডাকবাংলো মোড়ে পরিবার নিয়ে বিক্ষোভ ব্যবসায়ীদের। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। একদিকে বোলপুরের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, অন্যদিকে রামপুরহাটের ছবিটাও কিন্তু একই রকমের। হকার উচ্ছেদের সময়সীমা বাড়িয়েছেন মুখ্যমন্ত্রী, তারপরেও এ ধরনের ছবি সামনে আসছে। এবার যে খবরের দিকে নজর রাখবো, হাওড়ার ম্যাকেনজি লেনে ইডির হানা সুরেন্দ্র বাগারিয়া এবং কামাল দুর্গারের বাড়িতে ইডি তল্লাশি অভিযান চলছে বলে জানা যাচ্ছে। ইডির 5 সদস্যের দল এই দুই ব্যবসায়ীর বাড়িতে পৌঁছেছেন এবং সেখানে তল্লাশি অভিযান চলছে। তবে এখনো পর্যন্ত ঠিক কী কারণে তল্লাশি অভিযান তা স্পষ্ট নয়। দেখছেন যে ছবি আপনারা, হাওড়ার ম্যাকেনজি লেনে ইডির হানা, সুরেন্দ্র বাগারিয়া ও কামাল দুর্গারের বাড়িতে ইডির তল্লাশি অভিযান। ইডির 5 সদস্যের প্রতিনিধি দল সেখানে পৌঁছেছে এবং এই দুই ব্যবসায়ীর বাড়িতেই চলছে তল্লাশি অভিযান। আর এবার যে খবরে নজর রাখবো, জেল মুক্তির পর প্রথমবার স্কুলে গিয়ে মাছের শ্বসন প্রক্রিয়া নিয়ে ছাত্রছাত্রীদের পাঠ দিলেন তৃণমূল বিধায়ক। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জেল থেকে মুক্তি পেয়েছেন জীবন কৃষ্ণ সাহা। তারপরে শুরু করেন শিক্ষকতা। প্রায় 1 বছর পর স্কুলে গিয়ে পড়ুয়াদের পড়াতে পেরে খুশি তৃণমূল বিধায়ক। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। জীবন কৃষ্ণ সাহা শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় যাকে গ্রেপ্তার করা হয়েছিল, তবে তিনি জেল থেকে ছাড়া পাওয়ার পরে প্রথম স্কুলে গেলেন। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। জেল মুক্তির পরে স্কুলে ফিরে গেলেন জীবন কৃষ্ণ সাহা। যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, জীবন কৃষ্ণ সাহা বড়োয়ার তৃণমূল বিধায়ক। জীবন কৃষ্ণ সাহা জেল থেকে ফিরেই শিক্ষকতায় আবারও তিনি এলেন এবং ছাত্রছাত্রীদের পড়াশোনা করাচ্ছেন। স্কুলের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। জেল মুক্তির পর প্রথমবার স্কুলে যান তিনি। মনা বীরবংশী আমাদের প্রতিনিধি সঙ্গে কথা বলবো। তবে আপনাদের সামনে যে ছবি তুলে ধরছি, ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলছেন, ক্লাস নিচ্ছেন তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা এবং তিনি আবারও শিক্ষকতায় ফিরেছেন। মনা বীরবংশী রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে। মনা, যে ছবি আমরা দেখলাম, জেল মুক্তির পর প্রথমবার স্কুলে যান এবং তিনি ছাত্রছাত্রীদের ক্লাস নিচ্ছেন, কতটা সাড়া পাচ্ছেন তিনি? জেল মুক্তির পর এই প্রথমবার তিনি গেলেন, ছাত্রছাত্রীরাই বা কি বলছেন?
হ্যাঁ, একেবারেই। দেখো, তুমি জানো যে জীবনকৃষ্ণ সাহা এই রাজ্যের শাসক দলের, বিশেষ করে বড়োয়ার তৃণমূল বিধায়ক। তুমি জানো যে গত বছর তাকে কেন্দ্রীয় এজেন্সি গ্রেপ্তার করেছিল, অর্থাৎ সিবিআই গ্রেপ্তার করেছিল। কি ঘটনায়? তাকে শিক্ষক নিয়োগ যে দুর্নীতি কাণ্ড, সেই ঘটনায় তদন্ত প্রক্রিয়ায় অসহযোগিতা এবং তথ্য প্রমাণ লোপাট, সেই বিষয়টিকে সামনে রেখে মূলত গ্রেপ্তার করা হয়েছিল। তারপরে দেখতে দেখতে প্রায় 12-13 মাস কেটে গেছে। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের নির্দেশে জীবনকৃষ্ণ সাহা তিনি কিন্তু জামিনে মুক্ত, এবং অবশ্যই তিনি তার যে কর্মজীবন, তার যে পেশাগত জায়গা, ভালোবাসার জায়গা, শিক্ষকতা অর্থাৎ টিচিং প্রফেশন, সেই শিক্ষকতা পেশায় তিনি কিন্তু ফিরেছেন। এবং তিনি বাসিন্দা মুর্শিদাবাদ জেলার বড়ুয়াতে হলেও তিনি কর্মসূত্র হচ্ছে বীরভূমের গড় কেষ্টমণ্ডলে, গড় বীরভূম জেলার নানুর ব্লকের তিনি দেবগ্রাম হাই স্কুলের কিন্তু শিক্ষকতা করেন, সহকারী শিক্ষক। দেখো, এদিন আমরা দেখলাম যে জীবনকৃষ্ণ বাবু তিনি কিন্তু একটা সুন্দর খোশ মেজাজে তিনি কিন্তু রয়েছেন, এবং তিনি তার বিদ্যালয়, সেই বিদ্যালয়ে তিনি এলেন এবং দেখলাম কি তিনি এই জীবনবাবু তিনি তার জীবনের যে অভিজ্ঞতা, অন্যতম বড় অভিজ্ঞতা এই 1 বছর ধরে তুমি বুঝতেই পারছো যে খুব খারাপ এবং করুণ এবং সবচেয়ে দুর্যোগপূর্ণ একটা অবস্থার মধ্য দিয়ে তার জীবন কিন্তু কাটিয়েছেন। তারপরে সেই জীবন ক্লাসে ফিরলেন এবং জীবন বিজ্ঞান নিয়ে তিনি ক্লাসে সেই স্কুলের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জীবন বিজ্ঞানের যে মাছের পরিচিতি, মাছের শোষণ প্রক্রিয়া, মাছের সামগ্রিক বিষয় নিয়ে তিনি কিন্তু পাঠ দিচ্ছেন খুব স্বাভাবিকভাবেই। দেখো, বিধায়ক, তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার সাথে আমরা কথা বলেছিলাম। তিনি যেটা বলছেন যে সত্যি নিঃসন্দেহে তার খুব ভালো লাগছে। তার জীবনে যে ঘটনাটি ঘটেছে, অর্থাৎ তিনি যে গ্রেপ্তার হয়েছিলেন, এটি তিনি জীবনের একটি অন্যতম বড় অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা হিসেবে তিনি নিতে চাইছেন, বলতে চাইছেন, এবং তিনি ভুলে যেতে চাইছেন সেই বিষয়টা। এবং তিনি বলছেন যে আমার পেশা শিক্ষকতা, এছাড়াও মানুষের পাশে থাকা, মানুষের সঙ্গে থেকে মানুষের হয়ে কাজ করা, এটাই হচ্ছে আমার মূল ধর্ম। সেই পেশায় ফিরে আসতে পেরেছি, শিক্ষকতা করছি, বেশ ভালো লাগছে, আনন্দ লাগছে। পাশাপাশি অবশ্যই আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা তিনি কিন্তু বললেন। তিনি বিস্ফোরক অভিযোগ করলেন ষড়যন্ত্রের। তিনি বলছেন যে তাকে ষড়যন্ত্র করে, চক্রান্ত করে মূলত ফাঁসানো হয়েছে, এবং তিনি এটা নিশ্চিত করছেন, তিনি আত্মবিশ্বাসী, কনফিডেন্ট। তিনি বলছেন যে এই মামলা যদি নিষ্পত্তি হবে। এই জেল থেকে ফিরে জীবনকৃষ্ণ সাহা তিনি ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলছেন এবং আগের মতোই স্বাভাবিকভাবে তিনি ক্লাস নিচ্ছেন, আগের জীবনে তিনি ফিরেছেন। ধন্যবাদ জানাবো। সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি মনাবীর বংশী। কি বলছেন তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা, শোনাবো। আমি মনে করি এটা আমার জীবনে একটা বড় অ্যাক্সিডেন্ট, এবং এই বিষয়টা আমি ভুলে যেতে চাই। আমি কাজের মধ্যে, এই কাজের পরিবেশের মধ্যে আমি আবার ফিরতে চলেছি। তাই আমার পুরনো স্কুল দেবগ্রাম হাই স্কুল, এটা আমার প্রথম পেশা, শিক্ষকতা। সত্যি আমার খুব ভালো লাগছে। এবার যে খবরের দিকে নজর রাখবো, দক্ষিণ পূর্ব রেলওয়ের খড়গপুর ডিভিশনে বাতিল ট্রেন। 29 জুন থেকে 8 জুলাই পর্যন্ত 237টি ট্রেন বাতিল নন ইন্টারলকিং এর কাজের জন্য। নন ইন্টারলকিং এর কাজের জন্য বাতিল ট্রেন, বেশ কয়েকটি ট্রেনের যাত্রাপথও পরিবর্তন করা হয়েছে। খড়গপুর ডিভিশনে বাতিল ট্রেন, সেক্ষেত্রে যাত্রী দুর্ভোগের কিন্তু আশঙ্কা রয়েছে, কারণ নন ইন্টারলকিং এর কাজের জন্য বাতিল করা হয়েছে ট্রেন। 29 জুন থেকে 8 জুলাই পর্যন্ত 237টি ট্রেন বাতিল করা হয়েছে। নন ইন্টারলকিং এর কাজ হবে এবং সেই কারণেই রেলের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দক্ষিণ পূর্ব রেলওয়ের খড়গপুর ডিভিশনে বাতিল একাধিক ট্রেন। 29 জুন থেকে 8 জুলাই পর্যন্ত বাতিল থাকবে 237টি ট্রেন, এবং যে কারণে কিন্তু যাত্রী ভোগান্তির সম্ভাবনা রয়েছে, আশঙ্কা রয়েছে। একদমই 237টি ট্রেন বাতিল করা হয়েছে 29 জুন থেকে 8 জুলাই পর্যন্ত। খড়গপুর শাখায় বাতিল হয়েছে 237টি ট্রেন নন ইন্টারলকিং এর কাজের জন্য, এবং বেশ কয়েকটি ট্রেনের যাত্রাপথও পরিবর্তন করা হয়েছে, এবং যার জেরে যাত্রী দুর্ভোগের কিন্তু আশঙ্কা রয়েছে, কারণ বেশ কয়েকটি ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে এবং বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন বাতিলও করা হয়েছে। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, 29 জুন থেকে 8 জুলাই পর্যন্ত 237টি ট্রেন বাতিল করা হয়েছে ইন্টারলকিং এর কাজের জন্য। ইন্টারলকিং এর কাজের জন্য বাতিল করা হয়েছে বেশ কয়েকটি ট্রেন। দক্ষিণ পূর্ব রেলওয়ের খড়গপুর ডিভিশনে বাতিল ট্রেন, 237টি ট্রেন বাতিল হয়েছে
বেশ কয়েকটি ট্রেনের যাত্রাপথও পরিবর্তন করা হয়েছে। বিষয়ে আরো বিস্তারিতভাবে জানবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, রেল সূত্রে কি খবর পাওয়া যাচ্ছে? বাতিল রাখা হয়েছে ইন্টারলকিং কাজের জন্য। সেক্ষেত্রে এই পরিষেবা বিঘ্নিত হওয়ার ফলে সাধারণ যাত্রীদের যথেষ্ট ভোগান্তির মুখে পড়তে হয়েছে এবং এর জন্য বাতিল রয়েছে হাতিয়া হাওড়া এক্সপ্রেস, রয়েছে আগামী 1 তারিখ এবং 5 তারিখ পর্যন্ত এই ট্রেন বাতিল থাকছে এবং বেশ কিছু ট্রেনকে ডাইভার্সন দিতে চালানো হচ্ছে এমনটাই খবর রয়েছে সাউথ ট্রেনের তরফ থেকে। এবং সেক্ষেত্রে শিলচর তিরুবনন্তপুরম সহ একাধিক ট্রেন, ডিব্রুগড় কন্যাকুমারী এক্সপ্রেস সহ একাধিক ট্রেনকে কিন্তু ঘুরপথে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এই কাজের ফলে বেশ কিছু ট্রেন রিশিডিউলিং করে চালানো হয়েছে। তার মধ্যে অন্যতম হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস রয়েছে, হাওড়া পুরী দুরন্ত এক্সপ্রেস এবং হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস বেশ কিছুদিন পরবর্তী সময় 40 থাকবে বলে জানানো হচ্ছে সাউথ ইস্টার্ন রেলের তরফ থেকে। সেক্ষেত্রে খড়গপুর ডিভিশনে এই ডিভিশনাল ওয়ার্কের জন্য বেশ কিছুদিন একেবারে ধন্যবাদ জানাবো শাশ্বতী। আরো বারোই সময় এখন একটা বিরতি। ফিরছে বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। এবার খেলার খবরের দিকে নজর রাখবো। আজ টি-20 বিশ্বকাপ ফাইনাল, বার্বাডোসে মুখোমুখি ভারত এবং দক্ষিণ আফ্রিকা। প্রথমবার বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা। 13 বছরের খরা কি মেটাতে পারবেন রোহিতরা? ফাইনালে কি জ্বলে উঠবেন অফ ফর্মে থাকা বিরাট? আজ বিরাট কি 3 নম্বরে নামবেন, সেদিকে নজর থাকবে। 2007-এই প্রথম টি-20 বিশ্বকাপ জিতেছিল ভারত এবং তারপর 17 বছর কেটে গিয়েছে। আমাদের প্রতিনিধি জয়জ্যোতি ঘোষ রয়েছেন ফোন লাইনে। জয়জ্যোতি, 13 বছরের খরা কি আজ মেটাতে পারবেন রোহিতরা? পাশাপাশি যে প্রশ্ন থাকছে, বিরাট কি 3 নম্বরে নামবেন? শিবম দুবের জায়গায় কি যশস্বী জয়সওয়াল থাকছে? দেখো ভাস্বতী, এটা নিয়ে অলরেডি কিন্তু চর্চা চলছে যে বিরাট কোহলির ব্যাটিং অর্ডার কি হবে, কারণ এখনো পর্যন্ত যদি দেখা যায় তাহলে তার রান কিন্তু হাইয়েস্ট স্কোর এই ওয়ার্ল্ড কাপে 37, এর উপরে কিন্তু যাননি। তাই রানের খরাটা চলছেই। তবে রোহিত শর্মা বিরাট কোহলির উপর আস্থা রাখছেন এবং একই সঙ্গে রাহুল দ্রাবিড়ও বলছেন যে বড় কিছু আসছে, বিরাট রান হয়তো আসছে বারবাডোসে। তো সেটা কি হবে সেটা নিয়ে এখন বলা খুব মুশকিল। ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক কি মনে করছে, তবে সূত্রের খবর, টিম সূত্রের খবর, ব্যাটিং অর্ডার কিন্তু চেঞ্জ হচ্ছে না। অর্থাৎ বিরাট কোহলি, রোহিত শর্মা, এই রোহিরাট জুটিকেই ওপেনিং প্লেয়ার হিসেবে দেখা যাবে। বিক্রম রাঠোরের তরফ থেকে কিন্তু এরকম খবরই পাওয়া যাচ্ছে এবং টিম কম্বিনেশন, উইনিং কম্বিনেশন সম্ভবত চেঞ্জ করছে না, অপরিবর্তিত ভারতীয় দল রাখছে আজকে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক। এবং শিবম দুবের পারফরমেন্স নিয়েও কিন্তু যথেষ্ট রকমভাবে সমস্যা তৈরি হয়েছে এবং অনেক আলোচনা হচ্ছে যে শিবম দুবেকে কেন রাখা হচ্ছে, তার জায়গায় কেন সঞ্জু স্যামসন নয়, বা তুমি যেটা বললে যশস্বী জয়সওয়ালকে কেন নেওয়া হচ্ছে না। শিবম দুবের উপরেও একটা অগাধ আস্থা রয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্টের। কি জন্য এই অগাধ আস্থা সেটা বলা সম্ভব নয়, তবে শিবম দুবেকেও কিন্তু রাখতে চাইছে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক। মোটামুটি ভাবে অপরিবর্তিত থাকছে ভারতীয় দল এবং দক্ষিণ আফ্রিকাও কিন্তু যথেষ্ট তেতে রয়েছে। এখনো পর্যন্ত বিশ্বকাপের ফাইনালে এই প্রথমবার তারা উঠেছে এবং অবশ্যই তারা কিন্তু চমক দিতে চাইবে, চোকার তকমাটা ঘটিয়ে অবশ্যই ভারতকে হারাতে চাইবে। তবে রোহিত শর্মা আহমেদাবাদের স্মৃতি ভুলে, 19শে নভেম্বর রাতের স্মৃতি ভুলে আজকে 29শে জুন এই দিনটা কিন্তু মনে রাখতে চাইবে, কারণ এই জুন মাস অত্যন্ত শুভ ভারতীয় ক্রিকেটের জন্য। আমরা জানি যে 25শে জুন কপিল দেবের ক্যাপ্টেন্সিতে 1983 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। 23শে জুন মহেন্দ্র সিং ধোনির ক্যাপ্টেন্সিতে শেষবার আইসিসি ট্রফি জিতেছিল ইংল্যান্ডকে হারিয়ে ভারত। আজকে 29শে জুন, দেখা যাক রোহিত শর্মার হাতে সেই বিশ্বকাপের ট্রফি ওঠে কিনা। ভাস্বতী, একদমই ধন্যবাদ জয়জ্যোতি। প্রতিনিধি জয়জ্যোতি ঘোষ ছিলেন ফোন লাইনে। আরো বারো এখন এই পর্যন্ত। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।